আমি আমার দেশে একজন নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে কোনো কিছু লুকিয়ে করতে চাই না, করবও না। কিন্তু শুটিংটা যত এগিয়ে আসে তখন তারা বেঁকে বসে, তারা আর আসতে চান না। তাদের মধ্যে কেউ কেউ উত্তর করেন না যে আসবেন কি আসবেন না, আবার কেউ কেউ যারা খুবই ঘনিষ্ঠ আমার সঙ্গে তারা জানান যে দাদা এটা পারবো না, এটা করলে আমরা বিপদে পড়ে যাব। আজ পর্যন্ত আমাকে একজন টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান কেউ বলেননি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তুমি যদি এরকম করো তাহলে আমরা তোমার সাথে কাজ করব না, তুমি নৈতিকভাবে ভুল, তুমি আমাদের স্বার্থের জায়গা থেকে ভুল, কেউ বলেনি। কিন্তু আমি শুটিং করতে আগেও জুনের মাঝামাঝি সময়ও পারিনি, আজকেও পারছি না। সহজ। এটা তো এক প্রকার আপনাদেরকে বয়কট করা হচ্ছে। হ্যাঁ, করা হচ্ছে, সেটাই যে বারবার এই কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি। কিন্তু এটার কোনো রকমের অফিসিয়াল, আনঅফিসিয়াল, মুখে বলা, হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে না। আমার যে শৈল্পিক আদর্শ সেটার সাথে একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এবার ঠোকাঠুকি লেগে যখন যাচ্ছে, আমি বোকা নই, ন্যাকাও নই, আমি জানি এগুলোর কনসিকোয়েন্সেস আছে। কারণ আমাকে এখনও পর্যন্ত কেউ কোনো ছবিতে, সিরিজে অভিনয় করতে বলেনি। দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয়ও বন্ধ হয়ে গেল। গোড়া থেকে 2015 সাল থেকে যাদের সঙ্গে কাজ করে আসছি, মূলত আমি তাদের সাথেই কাজ করতে কমফোর্টেবল, এবং জনান্তিকে তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় তারা হয়তো বলবেন যে তারাও আমার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল। তো আমি তাদেরকেই জানিয়েছি, এবং আমরা হাইকোর্টে আছি, আমরা রিট পিটিশন করেছি, তার কি আপডেট, কি রায়, মহামান্য আদালত কি বলেছেন, এই সবগুলোই জনসমক্ষে আছে, কোনোটাই কোনো লুকিয়ে কিছু করার ব্যাপার নেই। কারণ আমি আমার দেশে একজন নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে কোনো কিছু লুকিয়ে করতে চাই না, করবও না। কারণ এই কাজ করাটা কোনো রকমের অন্যায় বা অপরাধ বা বেআইনি কিছু নয়। সেই কারণে আমি কোনো রকম লুকিয়ে শুটিং না করে আমার যারা টেকনিশিয়ান বন্ধু, যাদের সাথে আমি কাজ করতে খুবই স্বচ্ছন্দ বোধ করি, তাদেরকে জানাই। যেটা হয়, তাদের মধ্যে কেউ কেউ আমাকে জানান যে হ্যাঁ আমরা আছি, আমরা কাজ করব। কিন্তু শুটিংটা যত এগিয়ে আসে তখন তারা বেঁকে বসে, তারা আর আসতে চান না। তাদের মধ্যে কেউ কেউ উত্তর করেন না যে আসবেন কি আসবেন না, আবার কেউ কেউ যারা খুবই ঘনিষ্ঠ আমার সঙ্গে তারা জানান যে দাদা এটা পারবো না, এটা করলে আমরা বিপদে পড়ে যাব, এই কথাটা তারা জানান। আমি তার পরবর্তীকালে কিছু সংশ্লিষ্ট গিল্ড সেক্রেটারিদেরকেও জানাই যে এই যে পার্টিকুলার গিল্ডগুলো আছে, এদের তো মাথায় আপনারা আছেন, সেক্রেটারিরা আছেন, তো আমি এই কাজটা করতে পারছি না। কারণ অনেকে এরকমও জানিয়েছেন যে আমরা অ্যাভেলেবল নই, আমরা ওই দিন অন্য শুটিংয়ে আছি। তাই আমি যে সমস্ত ধরুন সবাইকে চিনি তা তো নয়, আমি সেক্রেটারিদের দ্বারস্থ হয়ে বলি যে আমাকে যদি একটু হেল্প করেন একজন ড্রেসারকে দিয়ে বা একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে, তাহলে আমার সুবিধে হয়, বা একজন প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে একটা শুটিং করতে যাদেরকে লাগে। আমার ছোট কাজ, একদিনের মিউজিক ভিডিও শ্যুট 12-13 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে আমাদের শুটিংয়ে যা যা কিছু লাগে সবটা নিয়েই আমরা শুটিং করতে চাইছি। আলো বলা হয়েছে, ক্যামেরা বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে। আমাদের 9 জন মেম্বারদের সবার কল টাইম দেওয়া হয়েছে, সবার আজকে সকালবেলা কল টাইম ছিল। তো তারা নিরুত্তর থাকেন, আর এমন নয় যে তারা সেই টেক্সটটা পড়ছেন না বা দেখছেন না, কারণ এখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপে যে ওরা পড়েছেন সেই ডিটেলটা দেখা যায়, কিন্তু আমায় কোনো উত্তর করছেন না। কিন্তু তাদের মধ্যে এমন মানুষজন আছেন যাদের সাথে আমার কথালাপ হয়েছে, এমন নয় যে তারা আমাকে চেনেন না। আমি সবার ক্ষেত্রে নামও লিখেছি যে আমি অনির্বাণ বলছি। তারা আমার সঙ্গে এর আগে অন্যান্য কাজে যোগাযোগ করেছেন, হয়তো কেউ কেউ আমাকে নিজেরাই কল টাইম দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে তারা নিরুত্তর। এবং যেটা হলো, আমি কাল রাত পর্যন্ত অনেক চেষ্টা করলাম যাতে আমরা এই শুটিংটা এক্সিকিউট করতে পারি। কারণ দেখুন, মানে আসল কথা হচ্ছে শ্যুটটা এক্সিকিউট করা, টেকনিশিয়ানদের নিয়ে সবাই মিলে দিয়ে একটা গান মানুষের কাছে পৌঁছানো। এবারে এটা আমার অধিকারের মধ্যে পড়ে, আমাদের অধিকারের মধ্যে পড়ে, আমার অধিকারের মধ্যে পড়ে এইটা এক্সিকিউট করা, টেকনিশিয়ানদের অধিকারের মধ্যে পড়ে আমার সাথে সহযোগিতা করা। এবারে প্রথমে একটা জিনিস বলা হচ্ছিল যে ওরা কেউ কাজ করতে চায় না। তাহলে আমাকে প্রাথমিকভাবে বেশ কিছু টেকনিশিয়ান জানালেন কেন যে আমরা পারবো। তার মানে ব্যাপারটা ঠিক নয়, কাজ করতে চান না এই ব্যাপারটা ঠিক নয়। আমাকে যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমার 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 হ্যাঁ ডেফিনেটলি মনে হচ্ছে। এমনি তো এটা হয় না, কারণ আমি এই বছরের এই গত মাসের আগের মাস পর্যন্ত আমি এই টেকনিশিয়ানদের সাথে শুটিং করেছি। আমি রঘু ডাকাতে একটি চরিত্রে অভিনয় করেছি। আমি গত মাস এই মাস পর্যন্ত আমি সেটা শুটিং করেছি। তাদের সঙ্গে সকলের সঙ্গে আমার কথা হয়েছে। কারো ব্যবহারে, কারো কোনো আচারে আমি এটা বুঝতে পারিনি যে তারা আমার প্রতি ক্ষুণ্ণ হয়েছেন বা তাদের আমার প্রতি কোনো বিতরাগ জন্ম নিয়েছে। এবং পরবর্তীকালে আমি যখন তাদের সাথে কথা বলছি বা পোস্ট প্রোডাকশন ফেজে আমার যখন কিছু কিছু টেকনিশিয়ানদের সাথে দেখা হচ্ছে, আমার যে সমস্ত কাজ পোস্ট প্রোডাকশানে আছে তাদের সঙ্গে আমি পোস্ট প্রোডাকশন ফেজে কাজ করছি, তারা কেউ বলছেন না অনির্বাণদা তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, তুমি যেটা করেছো সেটা ঠিক করেনি। আমাকে একজনও বলেননি আজ পর্যন্ত। আমাকে একজন টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান কেউ বলেননি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তুমি যদি এরকম করো তাহলে আমরা তোমার সাথে কাজ করব না, তুমি নৈতিকভাবে ভুল, তুমি আমাদের স্বার্থের জায়গা থেকে ভুল, কেউ বলেনি। কিন্তু আমি শুটিং করতে আগেও জুনের মাঝামাঝি সময়ও পারিনি, আজকেও পারছি না। একটা বিষয় যেটা আমরা বাইরে থেকে সবসময় মানে খবরে শুনি বা ইত্যাদি, যে ফেডারেশনের সঙ্গে আপনাদের একটা আপনার সুদেষ্ণা রায় সংঘাত, হ্যাঁ অবশ্যই সংঘাত, এবং সেই সংঘাত মহামান্য আদালত পর্যন্ত পৌঁছেছে। এটা কি সেই সংঘাতের আবহেই এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা ধরে নিই? একদমই হ্যাঁ। সেটা বুঝতে বিরাট কিছু তথ্য লাগে না, এটা একটা সহজ। এটা তো এক প্রকার আপনাদেরকে বয়কট করা হচ্ছে। হ্যাঁ করা হচ্ছে, সেটাই যে বারবার এই কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি। কিন্তু এটার কোনো রকমের অফিসিয়াল, আনঅফিসিয়াল, মুখে বলা, হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে না। তাতে এটা একটা অদ্ভুত কমিউনিকেশন সিস্টেম যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হব, এইটা আমার কাছে কোনো কি বলবো, কোনো আনঅফিসিয়াল, মুখে বলা, হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে না। তাতে এটা একটা অদ্ভুত কমিউনিকেশন সিস্টেম যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হব, এইটা আমার কাছে কোনো কি বলবো, কোনো প্রি ইনফরমেশন হিসেবে আসছে না। আচ্ছা, অনির্বাণদা রঘু ডাকাতে কাজ করেছে বললে, তোমার নিজের প্রোডাকশনে নিজেদের কাজ হলেই কি এটা হচ্ছে মনে হচ্ছে? তুমি অন্য কোথাও যখন কাজ করছো জাস্ট আর্টিস্ট? হ্যাঁ, কারণ আমি তো রঘু ডাকাতের অভিনয় করলাম। আমার তো তখন মনে হয়েছিল যে ডেফিনেটলি কাজের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করবে না। সংঘাতের মতো যেমন চলছে তেমন চলবে, কারণ সংঘাতটার একটা 1 বছরের ইতিহাস আছে। হ্যাঁ, সংঘাতটার 1 বছরের ইতিহাস আছে এবং 1 বছরের ইতিহাস নিয়ে নানা মানুষের নানা বয়ান আছে। আমাদের অনেক সিনিয়র শ্রদ্ধেয় পরিচালকদের একটা বয়ান আছে, আবার আমাদেরও একটা বয়ান আছে। আলোচনা সেইটা নিয়েই আর কি, যে দুপক্ষের দু ধরনের বয়ান আছে, তারা সেটা বলার বা সেটা সবার সামনে রাখার অধিকার তাদের আছে। সে সংঘাতের মতো চলছে, কিন্তু একদম ডিরেক্টলি কাজে সেটা এফেক্ট করছে সেইটা আমি তো দেখলাম। আমি রঘু ডাকাতে অভিনয় করলাম, তারপরে আমি আমাদের ব্যান্ডের মিউজিক ভিডিও এক্সিকিউট করার চেষ্টা করছি, পারছি না। কিন্তু আপনি অভিনেতা হিসেবে যখন অন্য কোনো ইউনিটের সঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে বাধা পাচ্ছেন না? আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, অভিনয়ও বন্ধ হয়ে গেল। আপনি কি এটা বলছেন যে যত সময় গড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা সাইড লাইন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনাকে? হ্যাঁ, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে, সিরিজে অভিনয় করতে বলেনি। এটা কি রাজনৈতিক কারণে মনে হচ্ছে? আমি জানি না, হতে পারে। এটা কতদিন ধরে চলছে এই বিষয়টা? বুঝতে পারলে এটা আমরা কোর্টে যাওয়ার পর থেকে। কিন্তু এই মর্মেই কি বলবেন যে আগামী দিনে যে মামলাটা আপনারা লড়ছেন সেই মামলাটা কি একইভাবে চালিয়ে যাবেন? কারণ এই সমস্যাগুলোর সম্মুখীনও আপনি হচ্ছেন, কি করবেন আগামী দিনে? দুটো প্রশ্নের দুটো আলাদা উত্তর। একটা হচ্ছে, ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে না, এবার অভিনয় তো আমি করবই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে। সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবেন। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে না। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব, কোনো গল্প, কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে কোর্ট কেস, এটা তো এক ধরনের একটা লড়াই কিছু ন্যায্য দাবির জন্যে। সেটা আমরা যতদিন পারবো আমরা চালিয়ে যাব।
আমাদের যতদিন সেই সামর্থ্য থাকবে, আমাদের যতদিন সেই ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, আমরা সেটা চালিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে অভিনয় করতে পারবো যতটা শিওরলি বলতে পারছি। কোর্ট কেসে কতদিন আমরা দাঁড়িয়ে থাকতে পারবো সোজা হয়ে, চেষ্টা করব, সেটা নিশ্চিত করে বলতে পারবো না যে আমরা সারা জীবন কোর্ট কেস চালিয়ে যাব, বলতে পারবো না। কিন্তু অভিনয় আমার কেউ আটকাতে পারবে না, আমি সারা জীবন অভিনয় করতে পারবো। আমি এতদিন ধরে এত মানুষের কাছে থিয়েটার শিখেছি, বিভিন্ন মানুষের কাছে চলচ্চিত্র শিক্ষা করেছি। তারা তো শুধু চলচ্চিত্র, ক্যামেরাটা এভাবে বসাতে হয়, এভাবে এক্সপ্রেশনটা দিতে হয়। শিল্প শিক্ষা তো শুধু এইভাবে হয় না। আপনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের গিয়ে জিজ্ঞেস করে দেখুন যে তাদের গুরুরা তাদের শুধু সা রে গা মা শেখান না, একটা নীতিবোধ শেখান, একটা আদর্শ শেখান, একটা দর্শন শেখান। আমি তো এত বছর কাজ করার পর এই প্রথম দেখছি আমার যে শৈল্পিক আদর্শ সেটার সাথে একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এবার ঠোকাঠুকি লেগে যখন যাচ্ছে, আমি বোকা নই, ন্যাকাও নই, আমি জানি এগুলোর কনসিকোয়েন্সেস আছে, যেভাবে আসবে। দেখুন, আমি তো কোনো ক্ষমতাশালী লোক নই, আমি একটা ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে আমরা একটা কয়েকজন মিলে আছি, কিন্তু আমার নিজের যে রেসপন্সিবিলিটি, আমার এই লড়াই বা ন্যায্য দাবি করার যে রেসপন্সিবিলিটি, সেটা তো আমার নিজের ওপরেও বর্তায়। তার যা কনসিকোয়েন্সেস আসবে আমাকে সেগুলো ফেস করতে হবে।